আজকের এই গোলটেবিল বৈঠকে যে সুরটা প্রচণ্ডভাবে উচ্চকিত হয়েছে সেটা হচ্ছে অবিশ্বাস, অনাস্থা। এবং অবিশ্বাস এবং অনাস্থা যখন একটা জাতিকে গ্রাস করে তখন কিন্তু সেই জাতির সামনে দুর্যোগ ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না। মেহেরবানি করে বিষয়টা চিন্তা ভাবনা করবেন। এইখানে প্রবন্ধের উপস্থাপক চমৎকার একটা প্রবন্ধ লিখেছেন এবং তিনি এর জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় যেসব সেমিনার এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেখানে খুব কম ক্ষেত্রেই এই ধরনের পরিশ্রম করে পেপার উপস্থাপন করার দৃষ্টান্ত খুব বেশি একটা আমার চোখে পড়ে না। এইখানে বক্তব্য এসছে তৃতীয় বিশ্বে গণতন্ত্র ইনকিউবেটরের শিশুর মতো। মানে প্রশ্নটা হচ্ছে যে তৃতীয় বিশ্বে আসলে গণতন্ত্র কতটা কার্যকর। এইখানে সাইফুল ইসলাম সাহেব কিছু মৌলিক কথা বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিংয়ের প্রশ্ন উত্থাপন করেছেন। স্ট্রং স্টেট, উইক নেশন, স্ট্রং নেশন, উইক স্টেট, এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন। আমি মনে করি যে এই ধারায়ও যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশে আজকে কেন আমরা একটা ইম্পাস অর্থাৎ অচল অবস্থার মধ্যে রয়েছি সেইটা বুঝতে পারব। এখন আসুন এইখানে বাংলাদেশে গণতন্ত্রের সমস্যাটা কি। 53 বছর ধরে বা 55 বছর ধরে আমরা এখানে গণতন্ত্রটাকে খুঁজেছি, কিন্তু সত্যিকার অর্থে সেইভাবে এইখানে সাস্টেইনেবল ডেমোক্রেসি আমরা পাই নাই। কেন পাই নাই? এই না পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের আর্থসামাজিক কাঠামো। এই আর্থসামাজিক কাঠামোতে আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসি আশা করতে পারি না। আপনার ব্যারিংটন মুর নামে একজন অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি বেশ কিছু লেখালেখি করেছেন, তবে তার সবচাইতে বহুল আলোচিত বই হচ্ছে সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি। কোন ধরনের দেশে, কোন ধরনের সমাজে স্বৈরতন্ত্র বা ডিক্টেটরশিপ ফ্লারিশ করে আর কোন ধরনের দেশে গণতন্ত্র বিকশিত হয়, সেই আলোচনা করতে গিয়ে তিনি একটা ছোট্ট বাক্য লিখেছেন। সেই বাক্যটি হচ্ছে নো বুর্জোয়া, নো ডেমোক্রেসি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি বুর্জোয়া আছে? যেই বুর্জোয়া ইংল্যান্ডে গণতন্ত্র রক্ষা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র রক্ষা করে, ফ্রান্সে গণতন্ত্র রক্ষা করে, সেই বুর্জোয়া বাংলাদেশে বিকশিত হয় নাই। আপনারা বলতে পারেন প্রতিবেশী ভারত সামাজিক কাঠামোর দিক থেকে, সোশিও ইকোনমিক স্ট্রাকচারের দিক থেকে
বাংলাদেশ থেকে ভিন্ন কোনো রকম দেশ নয়। সেখানে তো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র টিকে আছে। কিন্তু ভারতের দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সেখানে এখন গণতন্ত্র খুব ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে। সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ থেকে শুরু করে সমস্ত ধরনের বিরোধ ভারতীয় সমাজকে আকীর্ণ করেছে। ফলে ভারতেও ভবিষ্যতে গণতন্ত্র কতটা থাকবে সে নিয়ে বোধহয় প্রশ্ন করা অবান্তর হবে না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে অলিগার্কদের অস্তিত্ব। এই অলিগার্করা একদিনে গড়ে ওঠে নাই। এরা ৭২ সাল থেকে গড়ে উঠেছে এবং সবচেয়ে বেশি ফুলে ফেঁপে উঠেছে শেখ হাসিনার শাসনামলে। এখানে বহু সংস্কারের কথা আলোচনা হচ্ছে, কিন্তু অলিগার্কদেরকে উচ্ছেদ করা নিয়ে কোনো আলোচনা দেখছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখছি না, প্রফেসর ইউনূসের সরকারের মধ্যেও দেখছি না। অথচ এই অলিগার্করাই কিন্তু দায়ী বাংলাদেশে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র এখানে যে শিকড় বিস্তার করেছে তার জন্য। এবং তাদেরকে যদি উচ্ছেদ করা না হয় তাহলে এখন তারা একটু ব্যাকফুটে আছে অভ্যুত্থানের ফলে। তারা আবারও শিকড় গেড়ে বসবে এবং গণতন্ত্রকে তছনছ করার চেষ্টা করবে। কাজেই এইখানে যে অলিগার্ক, আপনারা তো বলবেন যে এরা তো পুঁজিপতি। না, সত্যিকার পুঁজিপতির চরিত্র যেটা হয় সেটা এই অলিগার্কদের নাই। এরা লুণ্ঠন করে, তস্কর বৃত্তি করে, এর মাধ্যমে তারা তাদের সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করে এবং দেশ থেকে সম্পদ পাচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে যদি আমরা স্পর্শ না করি তাহলে এরা আবার পুনঃপ্রত্যাবর্তন করবে, আবারও জেঁকে বসবে এবং বাংলাদেশের গণতন্ত্রের সর্বনাশ ঘটাবে। এরা কি করেছে আমরা জানি। ইকোনমিস্টরা বলে রেগুলেটরি ক্যাপচার, অর্থাৎ যারা রেগুলেট করবেন তাদেরকেই রেগুলেটেডরা তাদেরকে ক্যাপচার করে ফেলে, দখল করে ফেলে। আর বাংলাদেশে যেটা হয়েছে, এই শেখ হাসিনার সরকারের মধ্য দিয়ে এখানকার অলিগার্করা স্টেট ক্যাপচার করেছে, বাংলাদেশ রাষ্ট্রটাকেই ক্যাপচার করে ফেলেছিল। এবং এই ক্যাপচার করার যে নমুনা সেটা হচ্ছে যে এখানকার ব্যাংকের কোনো শৃঙ্খলা ছিল না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কোনো শৃঙ্খলা ছিল না, ফলে তারা যা তা করেছে। এবং এই রকম অবস্থাতে সত্যিকার অর্থে গণতন্ত্র হতে পারে না। আপনারা একটু বাংলাদেশের পেছনের দিকে তাকান। ৭২ সাল থেকেই এইখানে দখল, হাইজ্যাক, লুটতরাজ শুরু হয়েছিল এবং সেই সময় আমরা বলতাম যে এই কাজগুলো করে ষোড়শ বাহিনী। অর্থাৎ 16ই ডিসেম্বর যে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হলো তারপর থেকেই এই একটা দল লুটতরাজ শুরু করেছিল। সেই লুটতরাজ তার বহু শাখা প্রশাখা বিস্তার করেছে এবং সেইটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে সমাজ কাঠামোকে সামান্যতম আঘাত না করে গণতন্ত্রের আশা করা আমার মনে হয় খুব যৌক্তিক চিন্তাভাবনা বলে মনে হয় না। তো কাজেই আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে এই স্টেট ক্যাপচারের দশার থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। ফ্রান্সে যেমন একসময় ফরাসি বিপ্লবের আগে
সরসরই বলেছিল আই এম দি স্টেট। শেখ হাসিনাও মনে করেছিলেন তিনি স্টেট, তিনি সব কিছু, এবং তার সাঙ্গপাঙ্গ লোকজনরাই তাদের স্বার্থ রক্ষা করাটাই হচ্ছে তার দায়িত্ব, জনগণের দায়িত্ব নয়। আমি মনে করি আজকে যারা গণতন্ত্রের চর্চা করছেন তাদের উচিত হবে যে একদিকে শুধু রাজনৈতিক কাঠামো নিয়েই চিন্তা করলে হবে না, অর্থনৈতিক কাঠামোটাও চিন্তা করতে হবে। এবং অর্থনৈতিক কাঠামো যদি গণতন্ত্রের জন্য সহায়ক না হয় তাহলে এখানে আমরা গণতন্ত্রের কথা যতই জোর গলায় বলি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। অর্থাৎ আমাদের একটা বিপ্লব দরকার। এই বিপ্লবটা হচ্ছে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। আমি সমাজতন্ত্রের কথা বলছি না। এখানে পুঁজিবাদ প্রতিষ্ঠা করার জন্যই একটা বিপ্লব দরকার। তবে সেই পুঁজিবাদ হবে মানুষের জন্য সহনশীল একটা ব্যবস্থা, যেখানে এন্টারপ্রাইজ, উদ্যম, ঝুঁকি নেওয়ার মূল্য থাকবে এবং বিনিয়োগের মূল্য থাকবে। সেই ধরনের একটা অর্থনৈতিক কাঠামো যদি আমরা সৃষ্টি করতে পারি এবং তার পাশাপাশি প্রতিযোগিতাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, কম্পিটিশনকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই আমরা তার পাশাপাশি বা তার প্যারালেল পলিটিক্যাল সিস্টেম হিসেবে গণতন্ত্রকে খুঁজে পাবো। আমার মনে হয় আপনারা আমার বক্তব্য শুনে খুব সন্তুষ্ট হতে পারেননি। খুব জোর গলায় যদি আমি ইউনূস সরকারের নিন্দা করতাম, খুব জোর